মানে চুরির সাম্রাজ্য বড় হতে হতে যখন পাহাড় হয়ে গেছে এবং তার চারদিকে কতগুলো গিরগিটি টিকটিকি তার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রীর চেলা চামুন্ডারা, তখন তিনি সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা দিশা দিলেন। সেই অযোগ্য যোগ্য মিশিয়ে দিয়ে গুলিয়ে দিয়ে যেই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছে, যোগ্য শিক্ষকেরা কখনো অর্ধনগ্ন হয়ে যাচ্ছে, কখনো তাদের পেটে লাথি মারা হচ্ছে, কখনো তাদের এখন তো তারা রাস্তায় বসে আছে। তো এই জায়গায় একটা তৃণমূল দল যখন পৌঁছে দিল, হ্যাঁ, এই মিথ্যের সাম্রাজ্য যখন তৈরি হলো, তখন প্রথম ঢিলটা তো তিনি মারলেন। 14 জুন সন্ধেবেলায় যে ওরম গটমট করে হাঁটতো, যার কণ্ঠস্বর, আমি সারাদিন ছাত্র পড়াই, যার কণ্ঠস্বর মানে এত উচ্চকিত হতো যে শুনলে মনে হতো মেঘগর্জন হচ্ছে, সেই মানুষ হঠাৎ কি হলো যে মানে এক রাতারাতি এমন করে পড়ে গেলেন। ওর বাড়ির এত কাছে অ্যাপোলো বা অন্য দুটো সুপার স্পেশালিটি হসপিটাল থাকা সত্ত্বেও ওকে কেন টপকে, যেটা 5 মিনিটে পৌঁছানো যেত গাড়ি নিয়ে, ওকে কেন 40 মিনিট অতিক্রম করে 14 কি 15 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটা নার্সিং হোমে ভর্তি করা হলো। এর মধ্যে একটা গল্প আছে, আমি তোমাকে সেটা একটু বলতে পারি। 3 দিন 4 দিন সময় পেল, যখন দেখছি অবস্থার অবনতি হলো, তখন কেন ওখানে ওকে একদিনের বেশি রাখা হলো, আমি ধরলাম ওকে ওখানে ভর্তি করিয়ে দিয়ে এসছে। আমি একটা চ্যানেলেও বললাম, সেটা অবশ্য আরো পরে বলেছি। তখন শোনার পরে আমার কানে একটা কথা এলো, যদি ধরে উনি জোকারের কাহিনীটা সত্য, জাস্টিস গাঙ্গুলি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন তাকে তৃণমূলের কেউ সহ্য করতে পারে না। তিনি চলে গেলে উপকারটা কার হবে, সবচেয়ে বেশি লাভ কার হবে? এই আমাদের ঘুঘুর বাসার আমাদের মুখ্যমন্ত্রী, যিনি সবেতেই 100-এ 100, তিনি কবিতা বিতান লিখে, যার একটা কবিতাও কবিতা নয়, তার জন্য বড় পুরস্কার পেয়ে গেলেন। হ্যাঁ, তার জন্য আলাদা পুরস্কার তৈরি প্রায় করা হলো বাংলা একাডেমি থেকে। তো তিনি তো মনে করেন তিনি মানে অসীম অধীশ্বরী একজন, তার সাম্রাজ্য কেউ ভাঙতে পারবে না। কিন্তু তিনি মনে মনে জানেন যে এই মানুষটার মধ্যে এমন কিছু ক্ষমতা আছে, এই মানুষটা কিন্তু এটা ভেঙে দিয়ে ওই সিংহাসনে কোনোদিন বসলেও বসতে পারেন। এই রাজ্য কি ওর পক্ষে খুব নিরাপদ রাজ্য? তা তো নয়। স্বাস্থ্যকে নষ্ট করেছে, শিক্ষাকে নষ্ট করেছে, তৃতীয় যেটাকে নষ্ট করছে এখন, সেটা হচ্ছে পুরস্কারের নামে কতগুলো অন্যায় করে সংস্কৃতিকে নষ্ট করছে। তাহলে একটা রাজ্য কোথায় দাঁড়িয়ে আছে? ক্লাসে অনেক সময় অনেক কিছু পড়াতে গিয়ে চোখে জল এসে যায়, এখনো আসছে। সেই চোখে জল নিয়ে বা সেটাকে আমি গোপন করার যথেষ্ট চেষ্টা করেও না পেরে বলছি, জাস্টিস গাঙ্গুলি ইতিমধ্যে আমরা জানতে পারছি তিনি খুবই গুরুতর অসুস্থ এই মুহূর্তে, এবং তাকে ইতিমধ্যে স্থানান্তরিত করা হয়েছে দিল্লি এইমস এর আইসিইউতে। একদম সেখানে দিল্লি এইমস এর আইসিইউতে ভর্তি রয়েছেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। দেখাশোনার দায়িত্বে রয়েছেন বিজেপি সভাপতি, সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু। তাকে একটি দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এখন এমনটাই আমরা শুনতে পাচ্ছি যতদূর আমাদের কাছে খবর রয়েছে। সেক্ষেত্রে আগামী 2-3 মাস তাকে হাসপাতালে থাকতে হতে পারে। হ্যাঁ, এটা আমাদের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে বিরাট একটা ধাক্কা। তার কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গের এই চুরির সাম্রাজ্যকে, মানে চুরির সাম্রাজ্য বড় হতে হতে যখন পাহাড় হয়ে গেছে এবং তার চারদিকে কতগুলো গিরগিটি টিকটিকি তার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রীর চেলা চামুন্ডারা, তখন তিনি সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা দিশা দিলেন, আমাদের দেখিয়ে দিলেন যে কি চলছে। এবারে এই যে 26,000 শিক্ষকের চাকরি গেছে বলে আজকে ওকে বলা হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক যে তার মধ্যে কত অযোগ্য আছে। সেই অযোগ্য যোগ্য মিশিয়ে দিয়ে গুলিয়ে দিয়ে যেই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছে, যোগ্য শিক্ষকেরা কখনো অর্ধনগ্ন হয়ে যাচ্ছে, কখনো তাদের পেটে লাথি মারা হচ্ছে, কখনো তাদের এখন তো তারা রাস্তায় বসে আছে। তো এই জায়গায় একটা তৃণমূল দল যখন পৌঁছে দিল, হ্যাঁ, এই মিথ্যের সাম্রাজ্য যখন তৈরি হলো, তখন প্রথম ঢিলটা তো তিনি মারলেন। এর আগে তো আমরা ইতিহাসে অনেক বিচারককে দেখেছি, তাদের মধ্যে কি এই প্রবণতা, এই কর্মশক্তি, এই অধ্যাবসায়, এই শ্রম,
এবং এই সিদ্ধান্ত আমরা দেখতে পেরেছি। তিনি যে রায়দান করেছেন, এখন সুপ্রিম কোর্টে গিয়েও তো সেগুলোকে কোনোভাবে খারিজ করা যায়নি। সেই রকম একটা মানুষ হঠাৎ করে, এবং সবচেয়ে বড় কথা, শুধু সেই বৃহৎ ব্যক্তিত্ব, বিশাল একজন মানুষ এবং আমাদের খুব প্রয়োজনীয় মানুষ আমাদের রাজ্যের পক্ষে, হ্যাঁ, এই ঘুঘুর বাসাকে ভাঙার জন্য একজন অত্যন্ত প্রয়োজনীয় শ্রদ্ধেয় মানুষ, তার কোথাও কিছু নেই। হঠাৎ করে 14 জুন সন্ধেবেলায় যেরকম গটমট করে হাঁটতো, যার কণ্ঠস্বর, আমি সারাদিন ছাত্র পড়াই, যার কণ্ঠস্বর মানে এত উচ্চকিত হতো যে শুনলে মনে হতো মেঘগর্জন হচ্ছে, সেই মানুষ হঠাৎ কি হলো যে মানে এক রাতারাতি এমন করে পড়ে গেলেন। এবং সবচেয়ে বড় কথা, তারপরে যখন শুনলাম অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত, এবং এতে ওর যেটা হয়েছে যে বিশেষ ধরনের প্যানক্রিয়াটাইটিস, নেক্রোটাইটিং প্যানক্রিয়াটাইটিস, না তার সঙ্গে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেপসিসও আছে, ফলে ওর কোমরবিডিটি নিয়ে উনি ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে এমন মানে ভাবিত, এবং এত চঞ্চল, এবং এত চারদিকে, শুধু আমি কেন, মানে আমি তো যারা পশ্চিমবঙ্গবাসীর একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি, যে আমাদের মধ্যে যে কষ্ট, যে বেদনা, যে আতঙ্ক, আশঙ্কা তৈরি হলো, সেটা কিন্তু সত্যি সত্যি আমি বলতে পারি, আজ তো প্রায় 7 দিনের ওপর হয়ে গেছে, আমি কিন্তু এখনো পড়াতেও অন্যমনস্ক হয়ে যাই। আমার মনে হয় এই এত বড় মাপের মানুষটা, এটা সম্রাটের বিদায় কি এত তাড়াতাড়ি হয়? এতটাই সন্ত্রস্ত, ভীষণ বললাম তো, আমি আশঙ্কার চূড়ায় বসে আছি। আমরা বেশ কিছু কঠিন কঠিন রোগের টার্মস বললাম ম্যাম। হ্যাঁ। আপনি নিজেও একজন শিক্ষক, আমিও যেহেতু সাংবাদিকতা করি, মেডিকেল এই টার্মস গুলো আমাদের বলতে একটু খটোমটো লাগে আমাদের। হ্যাঁ। তবু আমি সেই টার্মস গুলোকে একটু সাইডে সরিয়ে রেখে বলবো ম্যাম, দক্ষিণ কলকাতার একটি অভিজাত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হ্যাঁ। এবং সেটা বেশ, আপনি যেরকমটা বললেন, আমি যদি সেই হিসাবে নিরিখি ধরি, বেশ কয়েকদিন যাবৎ প্রাথমিক তার যে প্রিলিমিনারি স্টেজে যখন চিকিৎসা প্রক্রিয়াটা শুরু হলো, সেটা কলকাতায় কিভাবে দেখছেন বিষয়টা? আপনি প্রথম কলকাতায় তার চিকিৎসা প্রক্রিয়া প্রথমত শুরু হওয়া উচিতই হয়নি। সন্ধেবেলায় ওখানে তারপরে একটা গল্প আছে, আমি যেটা এর আগে অন্য চ্যানেলে বলেছিলাম, সেটা আমার প্রথমে খটকা লেগেছিল। এখান থেকে আমি বারবার বলছিলাম যে ওর বাড়ি হচ্ছে সল্টলেকে, তার মোটামুটি 2.5 কিলোমিটারের মধ্যে আছে সুপার স্পেশালিটি হসপিটাল বলতে অ্যাপোলো, হ্যাঁ, সিকিম মণিপাল, আর এইদিকে হচ্ছে আরো একটু গেলে তো ডিসান টিসান ইত্যাদি আছে। তো ওর বাড়ির এত কাছে অ্যাপোলো বা অন্য দুটো সুপার স্পেশালিটি হসপিটাল থাকা সত্ত্বেও, কলম্বিয়া এশিয়া হসপিটাল থাকা সত্ত্বেও, ওকে কেন টপকে, যেটা 5 মিনিটে পৌঁছানো যেত গাড়ি নিয়ে, ওকে কেন 40 মিনিট অতিক্রম করে 14 কি 15 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটা নার্সিং হোমে ভর্তি করা হলো? কারণ আমাদের মনে রাখতে হবে, অ্যাপোলো কিন্তু একটা ইনস্টিটিউট, হ্যাঁ, সেটা তার সুপার স্পেশালিটি হসপিটাল এবং ইনস্টিটিউট, সেটা কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল এবং ইনস্টিটিউট বলতে আমরা কিন্তু উডল্যান্ডসকে বোঝাই না। তাহলে তাকে অত দূরে কেন নিয়ে যাওয়া হলো? তখন তিনি বমি করছেন, কে নিয়ে গেল, কে সিদ্ধান্ত নিল? এবং ওর বাড়িতে আমি যতদূর জানি ওর ভাইপোটি ছাড়া ওর সঙ্গে আর কেউ থাকে না। তাহলে তাকে কি কেউ বলেছিল? সিদ্ধান্তটা কে নিল? ভাইপোকে কি কেউ বলেছিল? কেউ চাপ দিয়েছিল? গার্জেন বা প্রাথমিক বাড়ির লোকের যে সিগনেচার ছিল, সেখানে সাইন টাইন কে করেছেন? ভাইপো? সেটা তো আমি বলতে পারবো না, এর মধ্যে একটা গল্প আছে, আমি তোমাকে সেটা একটু বলতে পারি, তার সত্যতা নিয়ে আমি জানি না। হ্যাঁ, তো এটা আমি পরে শুনেছি, এটা নিয়ে তো আমার মূল কথা ছিল যে কেন অত দূরে নিয়ে যাওয়া হলো। কারণ প্রথম 4টে দিন ও যতই যা বলি না কেন ডক্টর পুষ্পিতা মণ্ডলের আন্ডারে ছিলেন, এবং পরের দিনে নাকি মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল, কিন্তু উডল্যান্ডস হাসপাতালটা বা নার্সিংহোম যাই বলি, এটা অভিজাত নার্সিংহোম, সেটা হচ্ছে তৃণমূলী প্রভাবপুষ্ট নার্সিংহোম। সেখানে কেন বিরোধী দলের এরকম একজন উচ্চ ব্যক্তিত্বের মানুষকে ওখানে কেন ঢোকানো হলো? প্রথমত এটা খটকা লেগেছে যে ওখান থেকে ওকে বের করে আনা হোক। প্রকৃতপক্ষে তাই হলো। 4 দিন ধরে ওর কিন্তু কিছুই উন্নতি হয়নি। পরের দিন সুকান্ত মজুমদার গেলেন, বললেন যে না, সেই সময় যে শীর্ণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে আমি চিনতে পারছি না, মানে আমার তো চোখে জল এসে গেছে, অনেকেরই হয়তো এসেছে।
তারপরে দেখলাম পরের দিন এলেন শুভেন্দু অধিকারী, তিনি বাইরে এসে বললেন 60% বা ঠিক হয়ে গেছে। তখন একটু হেলান দিয়ে উনি বসেছেন, ঠিক আছে, জাস্টিস গাঙ্গুলি 60% ঠিক হয়ে গেছে। পরের দিনই আমি তো ভোরবেলা, আমি তো সমানে উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, পরের দিন ভোরবেলা দেখলাম যে ওকে প্রবল শ্বাসকষ্ট হয় এবং নন ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। নন ইনভেসিভ ভেন্টিলেশন হলেও তার তো একটা বাইরে থেকে তাকে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে, ফলে তখনই আমাদের একটা ধারণা বা বারবার বলতে শুরু করা হলো যে ওর অবস্থা সংকটময়, হ্যাঁ, এবং সেই সঙ্গে ওর মাল্টি অর্গান ফেলিওর সম্ভাবনা শুরু হয়েছে। তখন সাপোর্ট, এমনিতেই এই ট্রিটমেন্টটা হয়, আমার যা প্রচুর বন্ধু আছে বা আমার ছাত্র আছে অনেক ডাক্তার, আমি তাদের থেকে যা জেনেছি এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে কিন্তু তোমাকে আপনাকে যদি ট্রিটমেন্ট করতে হয়, ট্রিটমেন্ট ওই একটাই আছে, সেটা হচ্ছে সাপোর্টিভ, মানে সাপোর্ট রেখে কন্টিনিউয়াস অবজারভেশনে রেখে ট্রিটমেন্টটা করতে হয়। এবারে তার সঙ্গে ওর সেপসিস, এবার ইন্টেস্টিনাল সেপসিস, সেটা তো ড্রেনেজ করা যায়, আমার দিদি ডাক্তার বলে সে বললো অপারেশন নাকি হয়, কিন্তু ওখানে যা করা হলো, ওখানে 2 দিন রাখার পর বলা হলো অ্যান্টিবায়োটিকে স্টার্ট করা হবে, হয়তো ওর আরো কোমরবিডিটির জন্যে, ইনসুলিন নেন ইত্যাদির জন্যে। তো তারপরেও 4 দিন পরে, মানে যখন 3 দিন অতিক্রান্ত, 4 দিন ভোরবেলা ওকে ভেন্টিলেশনে। আমরা তো সাধারণ নাগরিক, আমরা ওর শুভানুধ্যায়ী, আমাদের কি মনে হতে পারে যে মানুষটা আর ফিরবে না, তাই না? কেন ওকে ওখানে নিয়ে যাওয়া হলো? 3 দিন 4 দিন সময় পেলো, যখন দেখছি অবস্থার অবনতি হলো, তখন কেন ওখানে ওকে একদিনের বেশি রাখা হলো? আমি ধরলাম কে ওকে ওখানে ভর্তি করিয়ে দিয়ে এসছে। কে সেটা আপনি আপনি ধরলেন বলছেন? হ্যাঁ, সেটা নিয়েই আমি প্রশ্ন করেছিলাম এর আগে একটা চ্যানেলে, যে কে ভর্তি করলো। আমি জানতাম, কারণ তখন খবরে দেয়া হচ্ছে ওর বাড়িতে উনি বারবার বমি করছিলেন, বাড়িতে বারবার বমি করছিলেন। বাড়ি মানে কোন বাড়ি? আমরা ধরবো ওর নিজের বাড়ি মানে সল্টলেক, সেখানে সেখানে একটি মাত্র আছে তার, মানে তার সঙ্গী বলতে বা তাকে দেখভাল করে তার ছোট ছেলেটি, কম বয়সী একটা ছেলে, তার ভাইপো। তাহলে সেখান থেকে অত দূরে নিয়ে গেল কেন, এটা আমার প্রথম প্রশ্ন। এই সব নিয়ে আমি যখন মানে নানান রকম লেখালেখি করছি বা বলা হচ্ছে, মানে আমি একটা চ্যানেলেও বললাম, সেটা অবশ্য আরো পরে বলেছি, তখন শোনার পরে আমার কানে একটা কথা এলো। আমি কিন্তু সত্যতা সম্পর্কে শতভাগ নিশ্চিত নই, কিন্তু কথাটা এলো কিরকম যে না, উনি তো সেদিন জোকায় ছিলেন। জাস্টিস গাঙ্গুলি সেদিনকে নিজের সল্টলেকের বাড়িতে ছিলেন না? ছিলেন না, সকালবেলা উনি গেছিলেন কোনো বন্ধুর বাড়িতে, এবং ওর ছোটবেলার বন্ধুদের উনি ভীষণ ভালোবাসেন, হ্যাঁ, সেটা আমি জানি। তো তাদের সঙ্গে তিনি ওর আরেকজন বন্ধুর বাড়িতে জোকায় ছিলেন। যখন এরকম অসুস্থ হয়ে পড়ে, তখন সেই বন্ধুরাই তাকে ওখানে দেয়, এবং তখন বোধহয় ভাইপোকে ডেকে পাঠানো। কজন বন্ধু? আপনি কি সেই সেটা আমি চিনি না। আপনি কি সেই বন্ধুদের দেখেছেন বা জোকায় যাদেরকে থাকার কথা তাদেরকে? না, সেটা আমি বলতে পারবো না। এটা কিন্তু আমার একদম, মানে আমার কাছে এসে একজন বলেছে বলে আমি জানতে চাইছি ম্যাম, যে এই জোকার যে বন্ধুদের কথা হচ্ছে, সেই বন্ধুদের বা যাদেরকে বন্ধু বলা হচ্ছে, সেই রকম বন্ধুদের আপনি কখনো জাস্টিস গাঙ্গুলির বাড়িতে দেখেছেন তাদেরকে? একবার দেখেছিলাম, কারণ আমি জাস্টিস গাঙ্গুলির বাড়িতে আমি একবারই গেছি। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য আমি প্রথম দিনে দেখেছিলাম, কয়েকজন এসেছিলেন, তারা ওর ছোটবেলার বন্ধু, যেটা হয়। হ্যাঁ হ্যাঁ, একজন বোধহয় পাশের ফ্ল্যাট থেকে একজন মহিলাও ছিলেন, মানে অনেকে আর কি এসেছেন। তো তারা, জাস্টিস গাঙ্গুলি তাদের খুব ভালোবাসেন, তারাও হয়তো বাসে। আমি ধরলাম যে কোনো একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার ঘটেছে, ওখানে খেয়ে উনি অসুস্থ হয়ে গেছেন। খাবার খেয়ে কি খেয়ে জানি না, কিন্তু অসুস্থ আসছে সে অনুযায়ী সেদিনকে ইনভিটেশন রক্ষা করতে উনি গিয়েছিলেন এবং খেয়ে অসুস্থ হয়েছেন। এবারে কি খেয়েছে সেটা ডাক্তাররা জানে। এবারে তিনি খাওয়ার জন্যও হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে তিনি অসুস্থ হলেন, বমি করছেন, তার প্যানক্রিয়াটাইটিসটা যেই অবস্থায় পৌঁছেছে, তখন তাকে হসপিটালাইজ করতেই হলো। তারা গিয়ে, কিন্তু সেখানেও একটা কথা থেকে যায়, তার কারণ তার আগে, মানে জোকা থেকে আমি যেটুকু দূরত্ব দেখলাম, সবচেয়ে আগে হচ্ছে পড়বে 9 কিলোমিটারের মধ্যে পড়বে হচ্ছে বিএম বিড়লা, কোঠারি মেডিকেল সেন্টার, ক্যালকাটা হসপিটাল। আমি নিজে ক্যালকাটা হসপিটালে ডক্টর এস.কে জালানের আন্ডারে ট্রিটমেন্ট করেছিলাম অনেক দিন আগে, তখন আমি স্টুডেন্ট ছিলাম, 90s এর সময় বলছি, প্রথম দিকে। অসম্ভব ভালো ওদের জিআই বিভাগ। তাহলে এইটুকু কিন্তু জেনেই নেওয়া যায়
কারণ এখন আমাদের হাতে মোবাইল থাকে এবং আমরা জানি, এবং সবচেয়ে বড় কথা তখনও জাস্টিস গাঙ্গুলি কিন্তু তার চৈতন্যে আছেন, তার সঙ্গে ফোন আছে। সেই ফোনে কেন সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীকে কেন ডাকা হলো না, বা তাদের কথা তাদের সঙ্গে পরামর্শ করে যদি ভর্তি করা হতো, আমার ধারণা ওরম ভাবে গিয়ে একটা অন্ধকার নার্সিংহোমে জাস্টিস গাঙ্গুলিকে রেখে আসা সমীচীন হয়নি। তার বন্ধুরাও যদি রেখে আসে, যদি ধরে উনি জোকার এই কাহিনীটা সত্য, তাহলেও কিন্তু রেখে আসা ঠিক হয়নি। একটা কথা বলবো এই সবকিছুর মাধ্যমে, আপনি ফেসবুকে বেশ কতগুলো পোস্ট করেছিলেন জাস্টিস গাঙ্গুলির শারীরিক অবস্থা যখন থেকে ডিটেরিওরেট করতে শুরু করে, এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ডি কাজী মাসুম আক্তার স্যার, আপনি তাকে ফোন করেছিলেন, আপনার যে উদ্বিগ্নতা, সেই উদ্বিগ্ন হয়ে ফোন করেছিলেন, সেই আপনি তাকে জানিয়েছিলেন যে অভিজিৎ গাঙ্গুলিকে কোথাও কি একটা মেরে ফেলার চক্রান্ত হয়েছে এখানে, কেন আপনার? না, এবারে মেরে ফেলার চক্রান্ত এরকম ভাবে আমি বলছি না, তবে জাস্টিস গাঙ্গুলি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন তাকে তৃণমূলের কেউ সহ্য করতে পারে না। তিনি চলে গেলে উপকারটা কার হবে, সবচেয়ে বেশি লাভ কার হবে? এই আমাদের ঘুঘুর বাসার, তাই তো? কারণ কিছুদিন আগে, মানে অনেকদিন আগে সে সার্ভে হয়েছিল, তাতে বলেছিল পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার মানে হতেও তিনি পারেন, সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে যদি পাছে সত্য হয়ে যায়, আমাদের মুখ্যমন্ত্রী, যিনি সবেতেই 100-100, তিনি কবিতা বিতান লিখে, যার একটা কবিতাও কবিতা নয়, তার জন্য বড় পুরস্কার পেয়ে গেলেন। হ্যাঁ, তার জন্য আলাদা পুরস্কার তৈরি প্রায় করা হলো বাংলা একাডেমি থেকে। তো তিনি তো মনে করেন তিনি মানে অসীম অধীশ্বরী একজন, তার সাম্রাজ্য কেউ ভাঙতে পারবে না। কিন্তু তিনি মনে মনে জানেন যে এই মানুষটার মধ্যে এমন কিছু ক্ষমতা আছে, এই মানুষটা কিন্তু এটা ভেঙে দিয়ে ওই সিংহাসনে কোনোদিন বসলেও বসতে পারেন। তাই তৃণমূল পরিপুষ্ট, প্রভাবপুষ্ট একটা, আমি ধরে নিচ্ছি নার্সিংহোম ভালো, ডাক্তাররাও ভালো, কোনো ডাক্তারকে আমি কখনো খারাপ বলি না, কারণ ডাক্তারের আন্দোলনের সঙ্গে আমি সরাসরি যুক্ত ছিলাম। কিন্তু মালিকানার যে চাপ, সেই চাপ যদি কোনোভাবে আসে, এবং সেটা যদি রাজনৈতিক চাপ হয়, ডাক্তাররা সেই ক্ষেত্রে কতটা সক্রিয় হতে পারবেন এবং কতটা সেটাকে নিজেদের পেশা বা প্রফেশনের আদর্শ দিয়ে বিচার করে সেটাকে কতটা গ্রহণ বা অগ্রহণ করতে পারবেন, ফেলে দিতে পারবেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগতেই পারে। তাই আমি বলছিলাম ওখান থেকে সরিয়ে নেওয়াটা আসু উচিত, এবং আমি না, অনেকেই বলেছেন। আমি এক্ষেত্রে একটা কথা বলবো, এই মুহূর্তে বিস্ফোরক একটা অভিযোগ করলে যে আসন্ন নির্বাচন সামনে, একদম জাস্টিস গাঙ্গুলিকে আমরাও যেরকম শুনেছিলাম যে মুখ্যমন্ত্রীর মুখ করার একটা ব্যাপার, সেই কথাটা সে মুখ্যমন্ত্রীর মুখ করার ক্ষেত্রে নির্বাচন সামনে একদম দোরগোড়া, কয়েকটা মাসে, সেই জন্যই তো আমাদের আরো আতঙ্ক হচ্ছে যে এটা তাহলে কি হলো। হঠাৎ একটা সন্ধেবেলায় যিনি গটগট করে হাঁটেন, যার হাঁটা চলার মধ্যে দিয়ে মনে হয় একজন বাঘ হেঁটে চলে গেল, তাকে হঠাৎ আহত বাঘে পরিণত হয়ে কথাই বলতে পারছেন না। এটা কিভাবে হলো? আমি ধরে নিলাম হলো, কিন্তু ওই নার্সিংহোমে ওকে কেন ভর্তি করা হলো? আরেকটু এগিয়ে এসে ভর্তি করা যেত। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি তো কেন্দ্রীয়, তাকে পরের দিনই স্থানান্তরিত করা উচিত ছিল, তাই না? ওখানকার ডক্টররা আমি জানি বলেছেন তারা যে ঠিক আছে, আমরা ক্রিটিক্যাল কেয়ারে তার একটা ট্রিটমেন্ট চলছে, পরের দিন 6 জনের মেডিকেল বোর্ড গঠিত হলো, সবই আমি মেনে নিচ্ছি। কিন্তু এই রাজ্য কি ওর পক্ষে খুব নিরাপদ রাজ্য? তা তো নয়। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে বলে আমরা সবসময় শঙ্কিত। আজকে থেকে শঙ্কিত না, যবে থেকে উনি রায় দিতে শুরু করেছেন তবে থেকে শঙ্কিত। তা আমাদের এই যে টেনশন, এটা তো মানে আমার টেনশন হলে আরো অনেকের টেনশন, সেটা জেনেও যারা ভর্তি করলো, কেন করলো? আপৎকালীন ভর্তি করলেও পরের দিনই কেন ওকে ওখান থেকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে যদি 4 দিন পর নেওয়া যায়, 4 দিনে ওর যে অবস্থার অবনতি হয়েছে, যদি ভগবান না করুক, ঈশ্বর মঙ্গলময়, আমি ধরে নিয়েই বলছি, যদি ভদ্রলোক আর না ফিরতে পারেন, তখন কি আমরা দোষ দেব যে না আমাদের মেডিকেল সায়েন্স হচ্ছে আনপ্রেডিক্টেবল সায়েন্স, সুতরাং হতেও পারে নাও হতে পারে, 50-50 করে, তাই উনি মানে শঙ্কা করছেন? না, আমি খারাপটা শঙ্কা করছি, তার কারণ আমরা সবাই ওকে ভীষণ শ্রদ্ধা করি, আর প্রিয়জন বা বড় মানুষ সম্পর্কে না খুব ভয় হয়। যথাযথ তদন্তের দাবি করেছে, যথাযথ তদন্ত করে ওকে, না আমার প্রথম কথা হচ্ছে ওকে সরিয়ে নিয়ে যাওয়া হোক পরের দিনই, কিন্তু ওকে সরিয়ে নিয়ে যাওয়া হলো
যেদিন সুকান্ত মজুমদার গেলেন, যে ছবি আমাদের খবরে বারবার আসছিল, সেই জাস্টিস গাঙ্গুলিকে আমরা দেখলে, মানে যারাই দেখেছে তাদের মনে হতে পারে একে তো আর আমরা ফিরে পাবো না, তিনি তো আর সচল হয়ে আসবেন না, তার সেই বজ্র নির্ঘোষে তিনি কথা বলবেন না। তাহলে একটা মানুষ, এইরকম একটা উচ্চতাময় মানুষ, এরকম একটা বঙ্গীয় জনসমাজের বিশিষ্ট একটা ব্যক্তিত্ব, তাকে ওখানে ফেলে রাখা হলো এবং 4 দিন ধরে তাকে টানাপোড়েন চলছে। তাকে তো পরের দিনই নিয়ে যাওয়া উচিত ছিল, ওখান থেকে অন্তত সরিয়ে অ্যাপোলোতে আনতো, তার পরের দিন তারা নিত। ওই ছবিটা দেখে, অত্যন্ত পীড়াদায়ক ছবি, ছবিটা দেখে আমাদের কিন্তু অনেকেরই সংশয়। কিন্তু আমার মনে হয়েছে যে ওকে আরো উন্নততর পরিষেবা দিতে পারা, এই এই রাজ্যের বাইরেও কোথাও একটা নিয়ে গিয়ে, বিশেষ করে এইমস এর কথাও আমার মনে হয়েছে, সেটা আমি পরে লিখেছিলাম, যদি সেখানে পাঠানো যায় তাহলে, কারণ এইমস হচ্ছে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ চিকিৎসা কেন্দ্র, এবং শুধু তাই নয়, সেটা একটা শিক্ষা কেন্দ্র। তার কাছে আমাদের এখানকার যে কোনো নার্সিং হোম বা সুপার স্পেশালিটি হসপিটালও তুলনায় বলতে পারি যে একটা বড় বৃক্ষর সঙ্গে তো একটা বনস্পতির সঙ্গে তো একটা ছোট বৃক্ষের তুলনা হয় না। আমি কোনো ডাক্তারকে ছোট করতে চাইছি না, কিন্তু এই ব্যাপারটা হয়েছে। তাকে প্রথমেই এইমসে নিয়ে গেল এবং দেখা গেল, আবার আবার ডাক্তাররা হয়তো আমাকে বলতে পারেন যে না, এটা তো আনপ্রেডিক্টেবল সায়েন্স, অনিশ্চিত, আজ ভালো হলো কালকে না। এবারে কোনো কারণে ওখানে গিয়ে একটা মিরাকেল হয়েছে, যা খবরে দেখলাম, পরের দিন উনি কিছুটা সুস্থ হয়েছেন। এখনো জেনারেল বেডে নেই আমি যে জানলাম, কিন্তু তিনি সুস্থ হয়েছেন এবং তাকে লিকুইড খাবার দেওয়া হচ্ছে। তো সেই পরিস্থিতিতে সব মানুষেরই এই সংশয়টা থাকতে পারে ওখানে গিয়ে, হ্যাঁ, স্বস্তিবোধ, এবং ওখানে গিয়ে একদিনে উনি বেশ অনেকটা ভালো আছেন, বা মিরাকেল কথাটা বলা হলো, আমি জানি না, মানে ভগবান না করুক ওর যাতে কোনো অসুবিধে না হয়, যাতে উনি সত্যি সুস্থ হয়ে, যতদিনই লাগুক পুরোপুরি সুস্থ হয়ে, বা মোটামুটি চলাফেরার মতন সুস্থ হয়ে তিনি যেন ফেরেন। কিন্তু যেখানে একদিনে গিয়ে ওখানে এই টানা হ্যাচড়ার পরে, এত অবনতির পরে এইমসে গিয়ে একদিনে যদি মিরাকেল শব্দটা, এটা খবরে বলা হয়, তাহলে এখানে 4 দিনে কিছুই হলো না। এখানেও নাকি ফ্লুইড বের করা হয়েছে ওর দেহ থেকে, ওখানেও গিয়ে বের করা হয়েছে, তাহলে এখানে ফ্লুইড বের করাটার কোনো ফল হলো না। সাধারণ মানুষের জন্য যেটা করা হয় তার থেকে বেশি, জাস্টিস গাঙ্গুলি একটা বড় বনস্পতি, তার জন্য তো আরো অনেক বেশি করার দরকার। এবং ভদ্রলোক 60-র ওপর বয়স, কোমরবিডিটি আছে, সুতরাং তার ক্ষেত্রে যদি তার অ্যাক্সেস থাকে, পরিস্থিতি থাকে, তাকে সঙ্গে সঙ্গে এইমসে নিয়ে যাওয়া উচিত, স্থানান্তরিত করা উচিত। আমার মনে হয়েছে যে জাস্টিস গাঙ্গুলি দিনে দিনে, মারা তো আর একদিনে এলাম পেট ফুটো করে মেরে দিলাম বা কিছু করলাম তা তো নয়, দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে বলে, বা প্রথম থেকে আমার মনে হয়েছে এই রাজ্য থেকে তাকে বের করে নিয়ে গিয়ে উন্নততর পরিষেবাময় একটা কোনো বড় স্বাস্থ্য কেন্দ্রে আবশ্যিকভাবে নিয়ে যাওয়া উচিত। এর পিছনে কি মোটিভ থাকতে পারে? এই যে আপনি বলছেন স্লো, একটা স্লোলি ওর খারাপ হয়েছে, তো ধীরে ধীরে ওর অবনতির দিকে গেছে। স্লো পয়জনিং, আস্তে আস্তে স্লো পয়জনিং কিনা জানি না, কারণ আমি ডাক্তারদের ওপর খুবই আস্থা রাখি, কিন্তু একটা নার্সিং হোম তো শুধু ডাক্তারদের ওপর চলে না, এটা মালিকানার ওপর। এবারে মালিকানাকে কিভাবে চালনা করে আমাদের রাজনৈতিক ঘুঘুর বাসা দল, সেটা তো আমি বলতে পারবো না। সেইটা নিয়েই আমার সংশয় ছিল এবং সেইটা নিয়ে আমি প্রশ্ন করেছি। আমার সাক্ষাৎকার একদম শেষের দিকে চলে যাও, শেষ কয়েকটা প্রশ্ন। ওনাকে যেভাবে, জাস্টিস গাঙ্গুলিকে যেভাবে তড়িঘড়ি দিল্লিতে নিয়ে যাওয়া হলো, শুধুমাত্র কি অবস্থার অবনতির জন্য, নাকি বিজেপি নেতৃত্ব কিছু আন্দাজ করতে পেরেছিল বলে আপনার মনে হয়? অবস্থার অবনতির জন্যই তো তারা বলছে, কারণ সুকান্ত মজুমদার তো বললো যে অবস্থার অবনতি ঘটছে সেই জন্যে। তবে আমার মনে হয় যে ঠিক সাধারণ জনগণের মতো, ধরুন এই পশ্চিমবঙ্গের 40% শতকরা 40% জনগণ বা সাধারণ মানুষ ভেবেছিল এখানে ওকে রাখা নিরাপদ নয়, তাহলে কি সেটা তাদের মধ্যেও ক্রিয়া করেছিল? তাই তাড়াতাড়ি তারা সরিয়ে দিলেন। আর তার পরিবারের লোকজনও তো কিছু সেরকম বলেনি, পরে বললো পরিবারের লোকজনের অনুমতি নিয়ে। যখন তার এই অবস্থা, তখন পরিবার বলতে তো ভাইপো ছিল, পরে হয়তো আরো অনেকে এসেছে, তাদের যদি বলা হতো, বা তারাও সেরকম কিছু বলেনি। মোট কথা, এত বড় মাপের মানুষের
এই রকম ট্রিটমেন্ট পাওয়াটা, মানে ট্রিটমেন্ট মানে আমি শুধু ডাক্তারদের ট্রিটমেন্ট বলছি না, তাকে এরকম ভাবে একটা যে কেউ এসে ফেলে গেল একটা নার্সিং হোমে, সেখানে আমি নিজে গিয়ে দেখেছি। যেমন অ্যাপোলোর মধ্যে ঢুকলে চারদিকে মানে চলমান জনতা, কত মানুষের ঢেউ, এখানে কেউ নেই, সেখানে অভিজিৎ গাঙ্গুলি ভেতরের একটা রুমে পড়ে আছেন। এবং বাইরে আমাকে যখন কথা বলতে বললো, শুধু ভাইপো দাঁড়িয়ে আছে, ওর ভাইপো দাঁড়িয়ে আছে, ওর ড্রাইভার, ভদ্রলোক দাঁড়িয়ে আছে, আর 3জন সিকিউরিটি, আর কেউ নেই। আমি দেখিনি। আমি ভাইপোর সঙ্গে একটু কথা বললাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন, মানে ছেলেটি আমাকে জিজ্ঞেস করলো যে আমি কে। এবারে আমি কে তা দিয়ে তো কোনো কথা নেই, আমি যে কোনো কেউ হতে পারি। আমি এই পশ্চিমবঙ্গের জনগোষ্ঠীর একজন, জনগণের একজন। আমি গেছিলাম, রোববার ছিল সেই দিনটা, সন্ধেবেলা। ভিজিটিং আওয়ার্সটা তখন সবে শেষ হয়েছে, 7টা, সোয়া 7টা এরম সময়। তো সেই সময় আমি মানলাম, কিন্তু 7টা সোয়া 7, আমি 3rd ডেতে গেছি মনে হচ্ছে। হ্যাঁ, তো সেই সময় গিয়ে আমি দেখলাম, যতই যা হোক কোনো নার্সিংহোমে ভিজিটিং আওয়ার্সের পরে গেলেও সেটাও কিন্তু কিছু মানুষের চলাচল দেখা যায়। এরকম মানে মাছিটিও নেই এরকম নার্সিংহোমে আমি দেখিনি। একদম নিস্তব্ধ একটা, বা কলকাতার একটা প্রান্তে অন্ধকারে একটা নার্সিংহোমে ভদ্রলোক রয়ে আছেন। এবং সুকান্ত মজুমদারের সামনে থেকে কে ছবিটা পোস্ট করে দিয়েছে আমি জানি না, ওই ছবি দেখে কোনো শুভাকাঙ্ক্ষী মানুষের হৃদস্পন্দন বাড়বে না আমার তো মনে হয় না। আমার তো বেড়ে গেছে। একটা বাঘ বনে বিচরণ করছে, কিন্তু তার যে প্রতাপ, যখন সে একটুখানি আহত হয়, আমরা যদিও বলি গল্প কাহিনীতে যে সে আরো ভয়ানক হয়ে ওঠে, কিন্তু সে যদি অসুস্থ হয় তখন তার তো সেই প্রতাপ থাকে না। তাকে রক্ষা করবে কে? তাকে তো রক্ষা করার দায় তার জাস্টিস গাঙ্গুলি পরিবারের এবং তার বন্ধু বা বিজেপির যারা নেতা তাদের। তাহলে তাদের কাছ থেকে আমাদের এই আশা ছিল পরের দিন নেবে। তার অবনতির পরে যাই হোক নিয়ে যাওয়া হয়েছে, তাতে অন্তত তারপর থেকে আমার মতন আরো অগুন্তি জনগণ প্রত্যেকেই বলছে, জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে যেখানেই যা কিছু বুলেটিন বেরোচ্ছে, খবর বেরোচ্ছে, সবাই বলছে যে ওকে এখান থেকে নিয়ে গিয়ে একটা ভালো উন্নত পরিষেবা পাবে। কারণ এমস এর মতন পরিষেবা তো এখানকার কেউ দিতে পারবে বলে আমার মনে হয়নি। এবারে ডাক্তাররা বলতে পারেন যে না, এটা একটা অবজারভেশনের মধ্যে দিয়ে যাওয়া চিকিৎসা, সাপোর্ট করে একটা চিকিৎসা করতে হয়, সেটা অনেক দিনের ব্যাপার, সেটা ওখানেও যা হয় এখানেও তাই হবে, তা কখনো হতে পারে না। তাহলে কাতারে কাতারে এতজন বাইরে চলে যেত না। তারপরেও যদি সাধারণ জনগোষ্ঠীর একজন বা আমার মতন কেউ, তো আমি এখানে চিকিৎসা করতাম। কিন্তু ওর ব্যাপারটা, জাস্টিস গাঙ্গুলির ব্যাপারটা স্বতন্ত্র, কারণ এখানকার তৃণমূল দল ওকে সইতে পারে না। উনি চলে গেলে, ভগবান না করুক, আমি বারবার বলছি ফিরে আসুন ফিরে আসুন, চলে গেলে সবচেয়ে বেশি উপকার কার হবে? তৃণমূল দলের। আপনি যখন জাস্টিস গাঙ্গুলির ভাইপোর সাথে নার্সিংহোমে কথা বললেন, কি কথা হলো? তা আমাকে জিজ্ঞেস করলে আপনি কে, সেটা সব, কারণ আমি কে তা দিতে না। জানতে চাই আপনি কি শুধু শুভানুধ্যায়ী? হ্যাঁ, শুভানুধ্যায়ী অবশ্যই। মানে শুভানুধ্যায়ী, আমি যেহেতু জাস্টিস গাঙ্গুলিকে দেখেছি, একবার হলেও আমি তার বাড়িতে গেছিলাম, দেখেছি, এবং তিনি আমার লেখা ভালোবাসতেন, সেটা আমি কবি হিসেবে বলতে পারি। সেই লেখার প্রতি যে ওর ভালো লাগা ছিল, সেটার জন্য আমার মনে হয় যে ইদানিং কালে এরকম আমার লেখাকে বুঝতে পারা, কিছু পাঠক তো আমারও আছে, আমার 18খানা বই আছে, কিছু পাঠক আমারও আছে, কিন্তু এরকম তুঙ্গ পর্যায়ের সাহিত্য বোধ আমি অনেক সাহিত্যিকেরও দেখিনি। এবং এখানে কিন্তু একজন জাস্টিস হিসেবে, একজন রাজনৈতিক মানুষ হিসেবে তিনি একজন সাহিত্যিক সাংস্কৃতিক মানুষে পরিণত হয়েছেন। যেই রাজ্যে আমরা দেখছি যে একটার পর একটা কবিতা বিতান পুরস্কার পায়, বা এখান থেকে দলবল গিয়ে সাহিত্য একাডেমির পুরস্কার দেয়, মানে রীতিমতো চেনা একজনকে, যার কবিতা আমি জীবনেও পড়িনি, সে পেয়ে গেল যুবা পুরস্কার। সেই, তার মানে কি, একটা জায়গায় তৃণমূল দল আমাদের স্বাস্থ্যকে নষ্ট করেছে। ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের কি হয়েছিল আমরা জানি, দিনের পর দিন আরজিকর কাণ্ড আমরা জানি, ঠিক আছে, রাজনৈতিক হত্যাকাণ্ডও হতে পারে। আর তৃতীয় যেটা হচ্ছে,
স্বাস্থ্যকে নষ্ট করেছে, শিক্ষাকে নষ্ট করেছে। তৃতীয় যেটাকে নষ্ট করছে এখন, সেটা হচ্ছে পুরস্কারের নামে কতগুলো অন্যায় করে সংস্কৃতিকে নষ্ট করছে। তাহলে একটা রাজ্য কোথায় দাঁড়িয়ে আছে? নিরালম্ব শূন্যতায় তো আর দাঁড়ানো যায় না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ আজকে ধসে গিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। একদম। ম্যাম, আপনার একজন সাহিত্য বন্ধু হিসেবে আমি জাসলিন গাঙ্গুলিকে আপনার আপনি সাহিত্যের শিক্ষিকা, আপনার সাহিত্য বন্ধুই বলছি। আপনার সাথে নিয়মিত কথাবার্তা হতো তো? না, সেটা যে নিয়মিত কথাবার্তা হতো তা কিন্তু নয়। আমি পাঠিয়েছি, আমার বই পাঠিয়েছি, বা আমার কখনো কখনো মনে হয়েছে উনি ওনার মতামত আপনাকে দিয়েছেন। মতামত দিয়েছেন। কেন রাজনৈতিক নেতারা যতক্ষণ পর্যন্ত না উঠে বসলেন ততক্ষণ পর্যন্ত 4 দিন চলে গেল, ওর পরিবারের মানুষেরা আরেকটু সক্রিয় হয়ে, এবং রাজনৈতিক যে শুভেন্দু বাবু বা সুকান্ত বাবু, ওরা আরো আগেই ওকে যদি স্থানান্তরিত করতো, ওকে কিন্তু খুব মানে কষ্ট পেতে হলো 4 দিনের মধ্যে একবার। বিস্তারটা কি বেড়ে গেল নাকি পশ্চিমবঙ্গের গণদেবতা আমি তো হ্যাঁ আবারও দিল্লির এইমসের হাত ধরে হ্যাঁ ফিরে আসবেন পশ্চিমবঙ্গের বুকে? পশ্চিমবঙ্গের গণদেবতা না মানে এরকম ভাবে তো উম, কোনো সংবাদ মাধ্যমে চোখের জল ফেলা যায় না, কিন্তু ফিরে আসবেন না এটা আমি ভাবতেও পারছি না। যদি সেরকম সত্যি কিছু হয়, তাহলে আমি তো আমার মৃত্যুদিন পর্যন্ত ভুলতে পারবো না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী তাদের একটি সত্যিকার ভগবানকেই হারাবে। ভগবান তো শুধু দেবতা নয়, দেবপম। একজন দেবপম মানুষ যে আমাদের জন্য অনেক কিছু করতে পারতো। এই ঘুঘুর বাসাকে ভেঙে দিয়ে আমাদের হয়তো একটা সুস্থ জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতেন। তাকে আমরা হারাবো আমরা ভাবতে পারি না, কি বলবেন? তবে সম্ভাবনা আছে। আমি আমার ডাক্তার বন্ধুদের সঙ্গে বলেছি, তার কারণ ওর শরীরের যে অগ্নাশয় প্যানক্রিয়াসের 70% নষ্ট হয়ে গেছে, পচে গেছে যাকে বলে। বাকি যেটুকু আছে সেটা দিয়ে হয়তো উনি সুস্থ হয়ে উঠতে পারেন। চান্স 30 ভাগ কি 40 ভাগ, সেটুকু নিয়ে তিনি ফিরে আসুন। কিন্তু যা করা হয়েছে, মোট কথা এখানে এসে ওর যদি আবার মানে ফিরে আসুন, আবার রেকার করতে পারে, যারা ডক্টররা যা বলেন রেকার করতে পারে, তখনও যাতে জাস্টিস গাঙ্গুলিকে আমাদের ওই অবস্থায় শীর্ণকায় যুদ্ধ করছে আপনি সেটা ডক্টরদের দেখতে সাথে না কথা হয়। বলেছেন ওনার অবস্থা নিয়ে? আপনার পরিচিত গণ্ডিতে হ্যাঁ, আমার পরিচিত মণ্ডিত প্রচুর ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছি। তারা তাদের বক্তব্য হচ্ছে যে এটাতে ফিরে আসার, ওর যে ব্যাপারটা হয়েছে এত জটিলতা আছে তার মধ্যে, সেক্ষেত্রে আহ ওটা দেরি হয়ে গেল ম্যাম, হ্যাঁ কলকাতা একটু থেকে দেরি হয়ে গেল। টানা পড়েনে যে অসুবিধাটা তৈরি হলো, যে ওর ক্ষতিটা হলো, যে অবনতিটা হলো, তার জন্যে আমি তার চারপাশে যারা তাকে ভর্তি করিয়েছে এবং যারা তাকে, এই রাজনৈতিক নেতা যারা তাকে আরো আগে নিতে পারতো, তাদের কাছে আমি সাধারণ জনগণের হয়ে প্রশ্ন করছি যে এত বড় একটা মাপের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তো প্রাণপণে যুদ্ধ করা উচিত। তোমরা কেন করলে না? আপনারা কেন করতে ভুলে গেলেন? ম্যাম, সবশেষে কি বলবেন জাসটিস গাঙ্গুলির উদ্দেশ্যে? আমি জাস্টিস গাঙ্গুলির উদ্দেশ্যে একেবারে করজোড়ে বলছি, যেহেতু আমি ছাত্র পড়াই, সেই জন্যে ক্লাসে অনেক সময় অনেক কিছু পড়াতে গিয়ে চোখে জল এসে যায়, এখনো আসছে। সেই চোখে জল নিয়ে বা সেটাকে আমি গোপন করার যথেষ্ট চেষ্টা করেও না পেরে বলছি যে আপনি ফিরে আসুন। আপনি ফিরে না এলে পশ্চিমবঙ্গ ভালো থাকবে না।